ফিনল্যান্ড একটা ইউরোপিয়ান কান্ট্রি, নর্ডিক কান্ট্রি বলা হয়। তো এই ফিনল্যান্ড প্রত্যেক বছর যখন আমাদের ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স বেরোয়, সেই ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে ফিনল্যান্ড সব সময় টপে ছিল। লাস্ট কয়েক বছর ধরে আমরা যে রিপোর্ট পাচ্ছি সেখানে। সো ফিনল্যান্ডের এই ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে টপে থাকার পেছনে কি রিজন, কি কারণ আছে? তার প্রধান কারণের মধ্যে একটা কারণ হলো তাদের এডুকেশন সিস্টেম। বলা হয় ওয়ার্ল্ডের সব থেকে বেস্ট এডুকেশন সিস্টেম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতে ফিনল্যান্ডে আর রয়েছে। তো এই ফিনল্যান্ডে যে এডুকেশন সিস্টেম কাজ করে সেটা নিয়ে আমি এখানে আপনাদের সামনে আজকে বলবো। সো চলুন শুরু করা যাক। ফিনল্যান্ড ওয়ার্ল্ডের হ্যাপিয়েস্ট কান্ট্রি। এবার এই ওয়ার্ল্ডের হ্যাপিয়েস্ট কান্ট্রি হলে কি সুবিধা আর কি অসুবিধা সেটা আমাদেরকে জানতে হবে। প্রথম সুবিধা যেটা, সেটা হচ্ছে তাদের প্রত্যেকটা সিস্টেম, প্রত্যেকটা মানুষ সেখানকার হ্যাপি। এটা গেল সব থেকে বড় সুবিধা। আর অসুবিধা হলো বাকি দেশগুলোর জন্য। ভারত এই লিস্টে প্রায় 126তম স্থানে রয়েছে। 2022 বা 23-এ বোধহয় খুব সম্ভবত এই রিপোর্টটা এসেছিল, ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স, যেটাকে দিয়ে ভারত রয়েছে 117 বা 126 এরকম সামথিং স্থানে আছে। ভারতের আগে রয়েছে নেপাল, ভারতের আগে অনেক আগে রয়েছে ভুটান, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান সবার নিচে। সো এই যে দেশগুলো আছে যারা আরও ভারতের থেকে অনেক এগিয়ে, এবারে তার প্রধান একটা কারণ যে এদের দেশের জনসংখ্যা খুবই কম। অর্থাৎ আমি যদি ভারতের তুলনায় ফিনল্যান্ডকে ধরি, সেখানে জনসংখ্যা মানে জাস্ট নগণ্য হিসাব মতো। ভারতে যেখানে 140 কোটি, সেখানে এই নর্ডিক কান্ট্রি এইগুলো টোটাল মেলালেও 140 হবে না হয়তো, যত ইউরোপিয়ান কান্ট্রি আছে। তো সেক্ষেত্রে দেখলে ওদের দেশে যেহেতু কম জনসংখ্যা, সেহেতু সরকার খুব প্ল্যান ওয়েতে অনেক কিছু করতে পারে। এবং তার থেকে বড় কথা, ওদের দেশের আস্তে আস্তে একটা জিনিস নেই, সেটা হলো আস্তে আস্তে ওদের দেশ থেকে ক্রাইম প্রায় জিরো হতে চলেছে। ফিনল্যান্ড, নেদারল্যান্ড এই কান্ট্রিগুলো থেকে, ইউরোপিয়ান কান্ট্রিতে নেদারল্যান্ডে কোনো জেলখানা নেই বলে একটা বিশাল বড় একটা নিউজ এসেছিল যে কোনো জেল নেই। সো আমরা এখানে আজকে জানবো যেটা, সেটা হলো ফিনল্যান্ড। কেন ফিনল্যান্ড ওয়ার্ল্ডের হ্যাপিয়েস্ট কান্ট্রি এবং কি এডুকেশন তাদের বাচ্চারা পায়, তার কয়েকটা জিনিস যেটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বেরিয়েছিল, সেখান থেকে আমি কয়েকটা জিনিস এখানে শেয়ার করছি সবার জন্য। আশা করি সবার কাজে লাগবে। সো প্রথমে আমরা যদি যাই কেন ফিনল্যান্ডের প্রধান কারণ হচ্ছে, 1 নম্বর, ফিনল্যান্ড মিডিয়া লিটারেসিতে, মানে সেই দেশের বাচ্চারা বা সেই দেশে যারা পড়াশোনা করছে তারা সবাইকে সবার আগে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে মিডিয়া লিটারেসি। এই যে এখন আমাদের টোটাল সব কিছু অনলাইনে আছে, সমস্ত কিছু বলতে সমস্ত কিছু, আমাদের কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু এখন অনলাইনে হয়। এবং এই অনলাইনের ব্যবহার যদি আমরা সঠিকভাবে না জানতে পারি, তবেই কিন্তু আমাদের মূল সমস্যা শুরু হয়। ভালো করে যদি আমরা দেখি, আমাদের দেশের মধ্যে মিডিয়া লিটারেসি নিয়ে কিন্তু খুব একটা বেশি কাজ করা হয় না। মিডিয়া লিটারেসি মানে কি? বাচ্চাদেরকে ওয়েবসাইট বানানো শেখানো, কোনটা ফেক ইমেজ কোনটা সঠিক ইমেজ সেটাকে ডিফারেন্সিয়েট করানো থেকে শুরু করে অনেক কিছু, যে এই অডিওটা ক্লিপটা একটা ভাইরাল হচ্ছে, এই ভাইরালটা আদৌ সত্যি কিনা, কোনটা এআই দিয়ে তৈরি কোনটা এআই দিয়ে তৈরি নয়, এই প্রত্যেকটা জিনিস এইগুলো দিয়ে এই লিটারেসিতে ফিনল্যান্ড কিন্তু 6th আছে ওয়ার্ল্ডের মধ্যে। আর ওয়ার্ল্ডের হ্যাপিনেস ইন্ডেক্সে ফিনল্যান্ড কিন্তু সবার উপরে আছে। এদের ওখানে কাজের সময় অনেক কম, এখানে ওয়ার্ক লাইফ ব্যালেন্স হয়। একটা কথা আছে স্কুল লাইফ ব্যালেন্স বলে, যেটা ফিনল্যান্ডে চলে। স্কুল লাইফ ব্যালেন্স মানে স্কুলের সাথে আমরা বাকি লাইফটাকে অ্যাডজাস্ট করতে পারছি কিনা, ব্যালেন্স করতে পারছি না, যেটা আমাদের দেশে কেউ কল্পনাও করতে পারে না। একটা স্টুডেন্ট সকাল 6টায় ওঠে, রাত্রি 11টা অবধি তার টিউশন, পড়া, স্কুলে যাওয়া, এটা সেটা, সে নিজে পড়ার সময় নেই। এই জিনিসটা ফিনল্যান্ডে চলে না, এবং এই জিনিসটা ফিনল্যান্ডে নিয়ে এইটা নিয়ে খুব ওরা ভেবেছে এবং ভাবার পরে ওটা নিয়ে কাজ করে ওদের দেশকে ওয়ার্ল্ডের হ্যাপিয়েস্ট কান্ট্রি এবং ওয়ার্ল্ডের শিক্ষায়, এডুকেশনের দিক থেকে ওয়ার্ল্ডের নাম্বার 1 বানিয়ে পেরেছে ফিনল্যান্ড নিজেকে। সো আজকে আমরা তার কয়েকটা জিনিস জানবো। নাম্বার 2তে আমি যদি বলি, 10খানা আমি রিয়েল রিজন দেবো, 10খানা নয়, এখানে 9খানা হবে টোটাল। 9খানা রিয়েল রিজন। নাম্বার 1 রিজন কি?
দ্য ফিনিশ এডুকেশন, ফিনিশ স্টুডেন্ট কি শেখে স্কুলে, একজন স্টুডেন্ট কি শেখে স্কুলের মধ্যে সেটা আমি জানার চেষ্টা করি। নাম্বার ওয়ান, সে যেটা জানে ওয়েবসাইট ক্রিয়েশন, ভিডিও ক্রিয়েশন, গ্রাফিক ক্রিয়েশন। গ্রাফিক ক্রিয়েশন মিনস আমাদের যে ছবি বানাচ্ছি আমরা, যে এখন সোশ্যাল মিডিয়া বিভিন্ন ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব সমস্ত জায়গায় চলে, সেই গ্রাফিক্সগুলো কিভাবে হয় সেগুলো। দেন মিসলিডিং অ্যান্ড ফেক নিউজ, মিসলিডিং এবং ফেক নিউজ ছড়ায় কোথায় সেটা জানাতে হবে। দেন মিম ফর ট্রুথ, তারা ট্রুথের জন্য সঠিক মিসলিডিং এবং ফেক নিউজ যেটা ছড়াচ্ছে, যে ইমেজগুলো যেটা আমি প্রথমেই বললাম, সেই ইমেজগুলোকে ওরা আইডেন্টিফাই করতে পারে খুব সহজে, সেটা স্কুলেই শেখানো হচ্ছে। এবং তারা মিম বানায় ফর ট্রুথ, মানে যাতে মিসলিডিং জিনিসগুলো বাইরের দিকে না যেতে পারে তার জন্য। তারা ট্রুথের জন্য, সত্যিকারে কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা নিয়ে তারা মিম বানায়। আমাদের দেশে মিম মানুষকে নিয়ে চর্চা করা হয়, মিম বিভিন্ন মানুষকে অপমান করে করা হয়, এখানে সেটা না। এদের দেশে ট্রুথ, যেগুলো আমাদের সত্যি জানা দরকার আছে, সেগুলো নিয়ে করা হয়। দেন নো অ্যাকাউন্টেবিলিটি, বিগার রেসপন্সিবিলিটি। অ্যাকাউন্টেবিলিটি কারোর থেকে নেওয়া হয় না, বরং নেওয়া হয় যেটা, সেটা হচ্ছে রেসপন্সিবিলিটি। প্রত্যেককে রেসপন্সিবিলিটি দেওয়া আছে। কি বলছে তাদের দেশের যে শিক্ষামন্ত্রী, তিনি কি বলছেন, পাসি সালবার্গ, দেয়ার ইজ নো ওয়ার্ড ফর অ্যাকাউন্টেবিলিটি ইন ফিনিশ। ফিনিশে কোনো অ্যাকাউন্টেবিলিটি বলে কোনো শব্দই নেই। অ্যাকাউন্টেবিলিটি ইজ সামথিং দ্যাট ইজ লেফট হোয়েন রেসপন্সিবিলিটি হ্যাজ বিন সাবস্ট্রাক্টেড। অ্যাকাউন্টেবিলিটি তখন আসে যখন রেসপন্সিবিলিটি বাদ চলে যায়, আর তার জন্য অ্যাকাউন্টেবিলিটি বলে কোনো শব্দ ফিনিশে নেই, ফিনিশ এডুকেশন সিস্টেমের মধ্যে নেই। তারপরে যে টপিক, যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে কোঅপারেশন নট কম্পিটিশন। নাম্বার 3 ইজ কোঅপারেশন নট কম্পিটিশন। রিয়েল উইনার্স ডোন্ট কম্পিট। তাদের দেশের একজন সামুলি পারনেন, তিনি বলছেন রিয়েল উইনার্স ডু নট কম্পিট। যারা সত্যিকারে উইনার হয়, জীবনে উইনার হয়, তারা কখনো কম্পিট করে না। এবং সেই কারণে তাদের স্কুলের মধ্যে কোঅপারেশন শেখানো হয়, কোনো কম্পিটিশন থাকে না। আমাদের এখানে কি আমরা করি, ন্যাচারালি আমরা যদি দেখি, আমরা কিন্তু এটাই করি যে আমাদের স্কুলের মধ্যে এই জিনিসগুলো চলতে থাকে। এ ভালো রেজাল্ট করেছে, তুই কেন পাসনি, তোর এটা ভালো করা উচিত ছিল, তুই কেন ওটা করতে পারলি না, এটা করতে পারলি না, এটা, এই জিনিসগুলো আমাদের স্কুলের মধ্যে কিন্তু চলে, যেটা ফিনিশ অর্থাৎ ফিনল্যান্ডের এডুকেশন সিস্টেমের মধ্যে কিন্তু নেই। তাই জন্য তারা কি করে, নো কম্পিটিশন তাদের স্কুলে। নাম্বার 4 হবে, আমি 4 করে দিই, ইয়েস, মেক দ্য বেসিক্স এ প্রায়োরিটি। 1980 সালে, 1980 সালে একটা, ওরা ফিনল্যান্ডকে কি করে বেটার আরও ভালো বানানো যায়, একটা দেশ বানানো যায় যেটাতে সবাই খুব ভালো থাকবে, মানুষরা ভালো থাকবে, প্রত্যেকটা মানুষ খুব হ্যাপি থাকবে, তার জন্য ওরা একটা কিছু রিফর্ম এনেছিল এডুকেশন সিস্টেমে। এবার সেই রিফর্ম আনার জন্য কি করেছেন, নাম্বার 1, তারা প্রথমে যেটা করেছে সেটা হচ্ছে বেসিক্সটাকে, যেটা আমরা পড়ছি তার বেসিক, যেটা যে কোনো কিছুর একটা বেসিক আছে, সেটা ওয়েবসাইট ডিজাইনিং হোক, পড়াশোনা হোক, ইতিহাস হোক, ভূগোল হোক, প্রত্যেকটা জিনিসের একটা বেসিক আছে। সেই বেসিকটাকে প্রায়োরিটি করে দেওয়া হয়েছে, সেই বেসিকটাকে খুব ইম্পর্টেন্ট একটা রোল দেওয়া হয়েছে, যে বেসিকটা তোমাদেরকে শিখতে হবে। 1980 সালে নাগাদ এটা করা হয়েছিল এবং তার রেজাল্ট এখন তারা পাচ্ছে। এডুকেশন শুড বি অ্যান ইনস্ট্রুমেন্ট টু ব্যালেন্স আউট সোশ্যাল ইনইকুয়ালিটি। সেই বেসিক্সটাকে ভালো করার জন্য, মানে বেসিক্সটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করেছেন, এডুকেশন শুড বি অ্যান ইনস্ট্রুমেন্ট টু ব্যালেন্স, এডুকেশনটাকে একটা ব্যালেন্স করার জায়গা করে দিয়েছে, টু আউট সোশ্যাল ইনইকুয়ালিটি। সোশ্যাল মানে সামাজিক যে অসামঞ্জস্য, মানুষে ভেদাভেদ, মানুষের মধ্যে হৃদ্যতা নেই, কানেকশন নেই, সেটাকে বার করার জন্য, সেটাকে ইনইকুয়ালিটিটাকে দূর করার জন্য ইনস্ট্রুমেন্ট হিসাবে কাজ করাচ্ছে এডুকেশনকে, তাদের শিক্ষাকে, যাতে প্রত্যেকটা মানুষকে বুঝতে পারে, জানতে পারে, শিখতে পারে। নাম্বার 2, অল স্টুডেন্টস রিসিভ ফ্রি স্কুল মিলস। প্রত্যেকটা স্টুডেন্ট স্কুলের মধ্যে ফ্রি মিল পায়, তারা স্কুলেই এসে খাওয়া দাওয়া করে এবং ফ্রি স্কুল তাদের কাছে। ইজ অফ অ্যাক্সেস টু হেলথ কেয়ার, তাদের কাছে হেলথ কেয়ারে খুব সহজ করে দিয়েছে। হেলথ কেয়ার মানে স্টুডেন্টদের হেলথ কেয়ার, বাচ্চাদের হেলথ কেয়ার, কীভাবে সুস্থ থাকা যায়, কীভাবে ভালো থাকা যায়, কি করলে আমরা ভালো থাকতে পারি, এক্সারসাইজ, যোগা, হাঁটা, প্রাণায়াম, যেটাই হোক, প্রত্যেকটা জিনিসকে তারা অ্যাক্সেসেবল করে দিয়েছে স্টুডেন্টদের কাছে, যাতে আমরা সুস্থ থাকতে পারি, প্রথম থেকে জানানো হচ্ছে। নাম্বার 4, সাইকোলজিক্যাল কাউন্সিলিং দেওয়া হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টকে ধরে,
প্রত্যেকটা স্টুডেন্টকে সাইকোলজিক্যাল কাউন্সিলিং, মানে প্রত্যেকটা স্টুডেন্টকে বলা হচ্ছে তোমার কি সমস্যা, মেন্টাল হেলথ কেমন আছে, সেগুলো নিয়ে তারা চর্চা করাচ্ছে এবং সেইগুলো বেসিক করে দেওয়া হয়েছে আমাদের স্কুলের মধ্যে। তাদের ইন্ডিভিজুয়ালাইজড গাইডেন্স, ইন্ডিভিজুয়াল স্তরে প্রত্যেকটা বাচ্চাকে ধরে 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 তারা গাইড দিচ্ছে, তারা গাইড করছে এবং এটার ফলে দেখা গেছে তাদের স্টুডেন্টদের মধ্যে মেন যে জিনিসটা, অর্থাৎ তাদের স্টুডেন্টদের মধ্যে রেজাল্ট ভালো আসা শুরু হয়েছে, তাদের স্টুডেন্টদের মধ্যে ভালো থাকার প্রবণতা, কিভাবে ভালো থাকতে পারে সেটা জানার চেষ্টা তাদের মধ্যে অনেক বেড়ে গেছে। নাম্বার ফাইভ, স্টার্টিং স্কুল অ্যাট অ্যান ওল্ডার এজ। ফিনিশ এডুকেশন সিস্টেমে এটা আমাদের বাবা মাদের ক্ষেত্রে প্রচুর প্রচুর ধাক্কা লাগবে, জাস্ট ধাক্কা লাগবে। কেন? আমাদের এখানে একটা বাচ্চা জন্মালো, 2 বছর 2.5 বছর বয়সে স্কুল শুরু হয়। 2.5 বছর বয়সে একটা বাচ্চাকে আমরা স্কুলে ভর্তি করে দিচ্ছি, 3 বছর বয়সে স্কুলে ভর্তি করে দিচ্ছি। কেন? কারণ সে কম্পিটিশনে পিছিয়ে যাবে, সে বাকিদের থেকে ভালো শিখতে পারবে না, আমার মেয়ে পিছিয়ে যাবে, আমার ছেলে পিছিয়ে যাবে। ফিনিশ এডুকেশন সিস্টেম কিভাবে শুরু হচ্ছে দেখুন। ফিনল্যান্ডের এডুকেশন সিস্টেম, স্কুল শুরু হচ্ছে তাদের বাচ্চাদের আফটার 7 ইয়ার্স অফ এজ। 7 বছর বয়স না হলে কোনো স্টুডেন্টকে স্কুলে ভর্তি নেওয়া হয় না। 7 ইয়ার্স অফ এজ, নাম্বার 1। নাম্বার 2, অনলি 9 ইয়ার্স অফ স্কুল, মানে 7 বছরে শুরু হলো, 16 বছরে গিয়ে স্কুল খতম, টাটা বাই বাই। এবং 16 বছরের পরে হচ্ছে অপশনাল, মানে তার কাছে সে যদি কন্টিনিউ করতে নাও চায় কোনো অসুবিধা নেই, তার জীবনের প্রচুর দাম, তার জন্য 16 বছর, মানে অনলি 9 ইয়ার্স অফ স্কুল, 7 থেকে 16 বছর অবধি। মানে আমাদের এখানে মাধ্যমিক অবধি স্কুল, তারপরে শেষ, মানে 15-16 বছর। মাধ্যমিকের পরে আর ক্লাস নেই, এবার তোমার কাছে অপশনাল, তুমি যদি করতে চাও করতে পারো, না করলেও কোনো অসুবিধা নেই। কেন? কারণ তাদের মধ্যে তারা যেটা শেখাচ্ছে তাদের সেই শেখানোর উপরে দম আছে, সেই শেখানোটা কিসের উপরে ভিত্তি করে সেটাও আমি বলবো। ইটস সিম্পলি জাস্ট এ ওয়ে টু লেট এ কিড বি এ কিড। এটা হলো সিম্পল একটা বাচ্চাকে যেন সে বাচ্চা থাকে, সে যেন কিড থাকে, সে যেটা করতে চায় সেটা করতে পারে, মন খুলে সে যেন তার বাচ্চা বেলাটাকে এনজয় করতে পারে। আমাদের এখানে আমরা করতে পারছি সেটা? আমাদের এখানে সেটা আমরা করতে পারছি না। আমাদের এডুকেশন সিস্টেমে আমাদের স্টুডেন্টদেরকে কত বছর বয়সে আমরা তাদেরকে স্কুলে ভর্তি করে দিচ্ছি আমরা জানি, একজন বাবা মা হিসাবে আমরা ভালোভাবে জানি যে আমরা আমাদের বাচ্চাদেরকে কত বছর বয়সে স্কুলে ভর্তি করেছি, বাচ্চাদেরকে কত বছর বয়সে মনে করছি ওরা কিছুই জানে না, ওরা কিছুই পারে না। কি বলবো, নিজেদেরকে বুঝতে হবে। দেন ফিনিশ এডুকেশন সিস্টেমের আর একটা ওয়েক আপ লেটার, এখানেও একটা ধাক্কা, আপনাদের কাছে একটা ধাক্কা লাগতে পারে যে বাবা মা। এবং এই যে কোর্সটা আপনারা দেখছেন, যে জিনিসটা আপনারা দেখছেন, এডুকেশন টুয়ার্ডস লিবারেশন, বা এডুকেশন কি করে আমরা রিফর্ম করতে পারি, এডুকেশন রিফর্মেশন চ্যালেঞ্জে আপনারা আছেন। তো এর মধ্যে রিফর্ম করার জন্য কি কি জিনিস দরকার সেই পয়েন্টগুলো কিন্তু আমি এখানে বলছি। তো এডুকেশন রিফর্ম করতে গেলে আপনাকে দায়িত্ব নিতে হবে, কারণ সন্তান আপনার, দায়িত্ব আপনার। ওয়েক আপ লেটার কি বলছে দেখুন, বাচ্চারা কি করে। আর্লি ওয়েদের স্কুল শুরু হয় একটা নির্দিষ্ট টাইম পরে, এবং ওরা প্রত্যেকে কখন ঘুম থেকে ওঠে, ওয়েক আপ লেটার, ঘুম থেকে কখন ওঠে দেখুন। আর্লি স্টার্ট টাইমস আর ডেট্রিমেন্টাল টু স্টুডেন্টস ওয়েলবিং, হেলথ অ্যান্ড ম্যাচুরেশন। বলছে একটা স্টুডেন্ট যখন ক্লাস 1, 2, 3, 4, বাচ্চা একদম ছোট্ট, বলছে সেই সময় যদি সে প্রত্যেক দিন সকাল 6টায় উঠে, সকাল 6টা 6:30টার মধ্যে উঠতে হচ্ছে তাকে, উঠে 7টার মধ্যে স্কুলে অ্যাটেন্ড করতে হচ্ছে, যত সকালে শুরু করছে, বলছে আর্লি স্টার্ট টাইমস আর ডেট্রিমেন্টাল টু স্টুডেন্টস ওয়েলবিং, হেলথ অ্যান্ড ম্যাচুরেশন। তাদের হেলথের জন্য খারাপ, তাদের ম্যাচুরেশনের জন্য খারাপ, এবং তাদের ওয়েলবিং, ওভারঅল ওয়েলবিংয়ের জন্য খুবই খারাপ আর্লি স্কুল টাইমস। নাম্বার 2, লঙ্গার পিরিয়ডস অ্যান্ড লঙ্গার ব্রেকস। ওদের স্কুলগুলো বড় বড় হয়, মানে ক্লাসগুলো অনেক লম্বা লম্বা হয়, 1 ঘন্টা 2 ঘন্টা ধরে ক্লাস হচ্ছে, এবং ব্রেকগুলো প্রায় অনেক বড় বড় হয়। কত মিনিট সেটা এখানে বলবে ওদের, আমি এখানে লিখে দিই, ওদের যে ক্লাসগুলো হয় প্রায় 1 to 2 আওয়ার একটা ক্লাস, এবং ব্রেকগুলো হচ্ছে প্রায় 32, মানে একটা ক্লাসের সাথে আর একটা ক্লাস, ধরুন সারাদিনে 3টে ক্লাস হচ্ছে,
তো 3টে ক্লাসের মাঝখানে একটা একটা করে ক্লাস হয়, 2টো থেকে 3টে ক্লাস হয় সারা দিনে। সকাল 9টায় ক্লাস শুরু হয়, সকাল 9টা থেকে 9:45-এ ক্লাস শুরু হয়, সন্ধে নয় বিকেলবেলা দুপুর, মানে আমরা যেটা বলি দুপুরবেলা 2:45-এর মধ্যে ক্লাস শেষ। 9টায় শুরু, 2টোই শেষ। 9টায় শুরু, 2:45-এর মধ্যে শেষ। এবারে 9টা থেকে 2টো যদি ক্লাস হয়, তার মাঝখানে 3টে টোটাল ক্লাস হয়, 3টে, 2টো থেকে 3টে ক্লাস হয় টোটাল ওই একদিনে। এবং ওই 2-3টে ক্লাস অনেকক্ষণ ধরে হয়, ধীরে ধীরে হয়, প্রচুর এনগেজমেন্ট থাকে, প্রচুর কিছু শেখানো হয়, প্রচুর কিছু হাতে কলমে শেখানো হয়। এবং এই একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের মধ্যে যে ডিফারেন্স, সেটা প্রায় 30 থেকে 40 মিনিটের গ্যাপে তারপরে শুরু হয়। ব্রেক থাকে 30 থেকে 40 মিনিট, মানে একটা স্টুডেন্ট ক্লাস করলো, তারপরে 30 মিনিটের ব্রেক, তারপরে আবার একটা ক্লাস শুরু হলো। এই জিনিসটা আমাদের দেশে ভাবাই যায় না। আমাদের দেশে 30 মিনিট করে সেগমেন্ট করে দেওয়া আছে এক একটা সেশনের জন্য। সকাল 11টায় শুরু হলো, 11টা থেকে 11:30 বাংলা, 11:30 থেকে 12টা অবধি ইংলিশ। টিচার 11:10 স্কুলে এলো, ক্লাসে এলো, 11:30 বাজতে বাজতে ঘন্টা পড়ে গেল, চলে গেল অন্যদিকে। বাচ্চাটার মন এখানে ছিল বাংলা, সঙ্গে সঙ্গে তাকে শিখতে হচ্ছে ইংলিশ। ইংলিশে সে পারেনি কিছু, তারপরে সঙ্গে সঙ্গে তাকে করতে হচ্ছে অঙ্ক। এইভাবে লঙ্গার এনভায়রনমেন্ট দিচ্ছে না, ছোট ছোট করে চাংসে ভাগ করছে। এবং এই চাংসে ভাগ করাতে প্রত্যেকটা বাচ্চার অ্যাটেনশন বারবার চলে যাচ্ছে, একবার অঙ্ক একবার ইংলিশে, ফলে সে কিছুই শিখতে পারছে না। আর ওরা কি শুরু করেছে? ওরা করেছে ক্রিয়েটিং অ্যান এনভায়রনমেন্ট অফ হোলিস্টিক লার্নিং। ফিনিশ এডুকেশন সিস্টেমে হোলিস্টিক লার্নিংকে খুব গুরুত্ব দেওয়া হয়। পুরোটা সম্পূর্ণ শিক্ষা, হোলিস্টিক লার্নিংটা শিখতে হবে, এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে প্রত্যেকটা জীবনে। তারপরে কনসিস্টেন্ট ইনস্ট্রাকশন ফ্রম সেম টিচার। তাদের এই যে 9 বছরের শিক্ষক জীবন বা 9 বছরের যে টোটাল স্কুলিং সিস্টেম, এই 9 বছরের টোটাল স্কুলিং সিস্টেমে তারা একই টিচারের কাছে একই জিনিস পড়ে। মানে যদি বাংলা পড়ে তো বাংলার ওই টিচার ওই পড়াবে, ইংলিশ পড়ায় তো ইংলিশের ওই টিচার, উনি 7 বছর ধরে ইংরেজি পড়াবেন। এবং এটাতে কি হচ্ছে ওনারা বলছেন, ফিনিশ লোকেরা বলছেন বা ফিনিশ এডুকেশন সিস্টেম থেকে বলছে, সেম টিচার ফর 6 ইয়ার্স, মিনিমাম 6 ইয়ার্স তাদের কাছে থাকে। টিচার্স প্লে দ্য রোল অফ এ মেন্টর। কেন? কারণ টিচার এই 6 বছর থাকার পর প্রত্যেকটা বাচ্চাকে সে জানে, প্রত্যেকটা বাচ্চাকে সে বোঝে, প্রত্যেকটা বাচ্চাকে সে হাতে কলমে জানে, যাকে বলে প্রত্যেকটা বাচ্চার ভালো কোনটা খারাপ কোনটা, কি করে না করে, কিভাবে তারা ভালো করতে পারে, সমস্ত কিছু জানে। এবং সেই কারণে সে ওই বাচ্চার মেন্টর আকারে, মেন্টর হিসাবে হয়ে যায় পরবর্তীকালে। কারণ এখানে তাদের মিউচুয়াল ট্রাস্ট, বন্ডিং এবং রেসপেক্ট বাই ডিফল্ট তাদের মধ্যে বিল্ড হয় 6 বছর ধরে একটা টিচারকে তারা দেখার পরে, যেটা আমাদের কথা আমরা ভাবতেও পারি না আমাদের দেশে। রিল্যাক্সড অ্যাটমসফিয়ার, নাম্বার 7, 8, তাই তো? এটা হবে 6, এটা হবে 7, এটা হবে 8। ওকে, রিল্যাক্স অ্যাটমসফিয়ার। ওদের স্কুলের মধ্যে যে জিনিসটা সব থেকে বড়, সেটাকে বলা হচ্ছে রিল্যাক্স অ্যাটমসফিয়ার। নাম্বার 1 কি? লেস স্ট্রেস, কোনো প্রেশার নেই। লেস ফিয়ার, মোর কেয়ারিং। আমরা বুঝতেই পারছি, যদি আমাদের স্কুল শুরু হয় একটু দেরিতে, 9টা নাগাদ, যদি আমাদের স্কুল শুরু হয় 7 বছর বয়সে গিয়ে, তাহলে স্ট্রেসের জায়গাটা কোথায়? 7 বছরে গিয়ে ধরুন সে অ ক খ শিখছে, আপনারা তো অবাক হয়ে যাবেন যে এটা কি বলছে। 7 বছরে অ ক খ, 2 বছর বয়স থেকে তাকে শিখতে হবে, পড়তে হবে, বেশি করে করতে হবে। নো, লেস স্ট্রেস, লেস ফিয়ার, মোর কেয়ারিং অ্যাটিটিউড। তোমরা পারবে, তোমাদের দ্বারা হবে। অনেক বেশি কেয়ার করে ক্লাসটা নেওয়া হয়। কি করা হয়? 2 to 3 ক্লাসেস পার ডে। একদিনে সকাল 9টা থেকে দুপুর 2টোর মধ্যে 2টো থেকে 3টে ক্লাস হয়। তাহলে ভেবে দেখুন টোটাল কতগুলো ক্লাস হতে পারে। 2টো থেকে 3টে ক্লাস হচ্ছে, তাহলে টোটাল কত ঘন্টা এক একটা ক্লাস হতে পারে। দেন 15 থেকে 20 মিনিটের ইন্টারভাল থাকে এক একটা ক্লাসের মাঝখানে, যেটা আমি 30 থেকে 40 বলেছিলাম, সেটাই আর কি বলছে। 15 থেকে 20 মিনিটের ইন্টারভালে সেই ক্লাসগুলো হয়। ভাবা যায়? আমরা এগুলো ভাবতেও পারি না। নাম্বার 9, লেস হোমওয়ার্ক অ্যান্ড নো আউটসাইড ওয়ার্ক। কম কাজ দেওয়া হয় এবং বাইরের কাজ প্রায় দেওয়াই হয় না। কি বলছে? কতটুকু সময়ে তাদের হোমওয়ার্ক দেওয়া থাকে? অনলি 1.5 আওয়ার্স, অর্থাৎ অনলি হাফ আওয়ার্স অফ হোমওয়ার্কস এ ডে। মানে একদিনে 30 মিনিটের বেশি হোমওয়ার্ক তাদেরকে দেওয়া হয় না। মাত্র 30 মিনিটের হোমওয়ার্ক একটা স্টুডেন্টের জন্য। ভাবা যায়? দেন নাম্বার 2, নো টিউটর। এখানে কোনো টিউটরের গল্প নেই। কেন? বলা হয় যে টিউটর যখন দেওয়া হয় তখন সেই বাচ্চাটার বার্ডেন, আননেসেসারি স্ট্রেস পড়া হয়, তার উপর দেওয়া হয়, এবং সেই কারণে নো টিউটর। নাম্বার 3 ইজ দে থিঙ্ক অ্যাবাউট স্কুল টু লাইফ ব্যালেন্স।
তাদের কাছে মেন যে টপিকটা আসে সেটাকে বলা হয় স্কুল টু লাইফ ব্যালেন্স। স্কুল টু লাইফ ব্যালেন্স মানে স্কুলের সাথে তাদের লাইফটাকে যেন তারা ব্যালেন্স করতে পারছে, এই কথাটা ফিনিশ এডুকেশন সিস্টেমে মজ্জায় মজ্জায় বসে গেছে। কেন? যে স্কুল লাইফ ব্যালেন্স যদি ডিস্টার্ব হয় তাহলে এই জিনিসটা রাখা যাবে না, স্কুল লাইফ ব্যালেন্স। আর আমাদের এখানে প্রাইভেট টিউটর, স্কুল ভর্তি, সকাল 6টা থেকে একটা স্টুডেন্ট শুরু করে, তারপরে রাত্রি 11টা অবধি। আমি একটা স্টুডেন্টের কথা বলছিলাম, তার এই কোচিং আছে, ওই কোচিং আছে, এইওয়ালা ওইওয়ালা এইওয়ালা, আরও কত কিছু আছে, এই স্টাডি ওই স্টাডি ভর্তি, এইখানে জয়েন করেছে, ওখানে ফিটজি, অ্যালেন, আরও কত কিছু আছে, কত কত ইয়ে রয়েছে যেখানে তারা টিউশন নিচ্ছে। যেখানে নিচ্ছে সেটা ভেরি গুড, তাদের কাছে খারাপ কিছু না, কিন্তু সেই বাচ্চাটার মধ্যে কি প্রেশার হচ্ছে সেটাকে বুঝতে হবে। এবং কোনো বড় বড় কোনো ওয়ালা কেউ আপনাকে হেল্প করবে না, কেউ আপনাকে বাচ্চাকে হেল্প করবে না, কেউ আপনার বাচ্চার জন্য কিন্তু কেয়ার করে না। যদি কেয়ার করতো তাহলে এই আননেসেসারি স্ট্রেসগুলো তারা কিন্তু দিত না। কারণ টিউশন ইজ এ আননেসেসারি স্ট্রেস। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। সো 9খানা রিয়েল রিজন আমি এখানে সবার সাথে শেয়ার করলাম আজকে। এখন আমি আপনাদের কাছে কিছু জিনিস বলতে চাই, তাহলে আপনার অ্যাকশন কি হওয়া উচিত। আমরা তো জানলাম কিভাবে ফিনিশ এডুকেশন সিস্টেম চলে, ডিটেলে জানলাম, আমি আরও ডিটেলসে বললাম। এবারে আমাদের তাহলে কোন দায়িত্ব নেওয়া উচিত, চলুন দেখা যাক আমাদের দায়িত্ব এই সময় কি এসে যায়, আবার অ্যাকশন কি। নাম্বার 1 অ্যাকশন কি হবে আমাদের? প্রথমত আমাদেরকে জানতে হবে হোলিস্টিক এডুকেশন কি। হোলিস্টিক মানে সমস্ত দিক থেকে, এডুকেশনের সমস্ত দিকটাকে আমাদের কিভাবে ভালো করতে পারি, যেরকম যাকে বলা হচ্ছে, আমি নাম দিয়েছি তার 7 IQ ডেভেলপমেন্ট বা 7 IQ ফর্মুলা। 7 IQ কি? নাম্বার 1 আইকিউ হচ্ছে আমাদের স্টাডি আইকিউ নিয়ে জানতে হবে, আমাদের ক্রিয়েটিভ আইকিউ, আমরা কীভাবে ক্রিয়েটিভিটি বাড়াতে পারি সেটা নিয়ে জানতে হবে। ইমোশনাল আইকিউ, আমি কী করে ইমোশনালি আরও স্ট্রং একজন পার্সন হতে পারি। মেন্টাল আইকিউ, আমার মেন্টাল অ্যাটিটিউড কেমন আছে, আমার মেন্টাল স্টেবিলিটি, সেগুলোকে জানতে হবে। নাম্বার 5 ইজ ফিজিক্যাল আইকিউ, আমরা কীভাবে ফিজিক্যাল বডিকে ভালো রাখতে পারি, হেলথকে ভালো রাখতে, তার জন্য ফিজিক্যাল আইকিউ। দেন স্পিরিচুয়াল আইকিউ, আমরা আধ্যাত্মিকভাবে কেমন, আমরা মানুষ কেমন, আমরা মানুষের সাথে কীভাবে বিহেভিয়ার করব, মানুষের সাথে কীভাবে চলবো, মানুষের সাথে কীরকম ব্যবহার করব, কোন ধরনের মানুষের সাথে কাজ করব, প্রত্যেকটা জিনিস নির্ভর করছে এই স্পিরিচুয়াল আইকিউতে। এবং নাম্বার 7 ইজ লিডারশিপ আইকিউ, আমরা যদি একজন নিজের জীবনে নিজের লিডার না হতে পারি, একজন স্টুডেন্ট হিসাবে, একজন বাবা মা হিসাবে, তাহলে আমাদের জীবনটা না ব্যর্থ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমাদেরকে এটা বুঝতে হবে যে আমাদের লিডারশিপ আইকিউ ডেভেলপ হচ্ছে কি না। তো এই 7টা আইকিউকে আমরা যখন ডেভেলপ করব তখন কিন্তু আমাদের হোলিস্টিক এডুকেশন সিস্টেম কমপ্লিট হবে। এখানে আমি আমার একটা ছোট্ট মিনি কোর্স আছে, যেখানে 2টো কোর্স আছে, এই যে কোর্সটা আমরা দেখছি এখন, আর একটা কোর্স আছে আমরা দেখতে পাবো, যেটাকে বলা হচ্ছে, এটা আমি নাম দিয়েছি, এটা একটা কোর্সের মধ্যে এই ভিডিওগুলোকে রেখে দিচ্ছি, যেটার নাম হচ্ছে এডুকেশন রিফরমেশন চ্যালেঞ্জ। যেখানে আমি বিভিন্ন দেশের তাদের এডুকেশন সিস্টেম নিয়ে আমি কথা বলবো, তাদের এডুকেশন সিস্টেম নিয়ে দেখার চেষ্টা করব, যেটা আমার ইউটিউবেও থাকছে। প্লাস আমি এটাকে একটা ছোট্ট কোর্সের মধ্যে রেখেছি, যাতে আপনাদের দেখতে সুবিধা হয়, আপনাদের বুঝতে সুবিধা হয় যে এই এডুকেশন রিফরমেশন আমরা কিভাবে আনতে পারি। এবং তার জন্য একটা লঞ্চ প্যাড আর একটা কোর্স আছে আমার, তো সেই কোর্সটাও আপনারা যারা যারা এটা কোর্সের মধ্যে দেখছেন তাদের তো ভেরি গুড, যারা যারা ইউটিউবে দেখছেন তাদেরকে বলবো ওই কোর্সটা আপনারা কিনে নিন, খুব কম দাম, স্টার্টিং পয়েন্টের জন্য ওটা আপনাদের জন্য ভালো হবে। যে এই 7 IQকে কী করে ডেভেলপ করতে পারেন তার বেসিক্সটা আমি ওখানে দিয়ে দিয়েছি, এবং এটা থেকে কার কী কী উপকার হয়েছে, স্টুডেন্টদের কী লাভ হয়েছে, প্রত্যেকটা জিনিস আমি কিন্তু ওখানে দিয়ে দিয়েছি। সো আমরা ওইটাকে গিয়ে কিনতে পারি, আমি এখানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ওখানে জাস্ট 10টার বেশি কেস স্টাডি রয়েছে, প্লাস 2টো পাওয়ারফুল কোর্স আছে, প্লাস এডুকেশন রিফরমেশন চ্যালেঞ্জ, এই যে চ্যালেঞ্জটাতে আপনারা এখন আছেন এটাও আমি ওখানে রেখে দিয়েছি। সো এই চ্যাম্পিয়ন স্টুডেন্ট লঞ্চ প্যাডটা কিন্তু আপনাদেরকে মানে নো ব্রেনার, এখানে এমন টাকা দিয়ে দেওয়া আছে যেটার দাম আপনাদের কাছে খুব একটা এফেক্ট ফেলে না, বাট আপনাদের জীবনটাকে বিশাল এফেক্ট ফেলতে পারে এই একটা মিনি কোর্স। কারণ এটা ভীষণ 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 পাওয়ারফুল কোর্স, যেটা আমি আজ থেকে প্রায় 10 বছর আগে আমি জানতে পেরেছিলাম যে বিষয় নিয়ে, যে সিক্রেটগুলো, সেগুলো আমি এখানে শেয়ার করেছি সবার কাছে। সো এই লিঙ্কে যান এবং এই ক্লাসটাকে কিনে নিন, একদম কোনো দেয়ার ইজ নো আদার অপশান আপনার জন্য। আমি শুধু এটুকু বলবো, যদি আপনি এতটা ভিডিওটাই কমপ্লিট করে থাকেন তবে এটা আপনার জন্য অবশ্যই, এবং যারা যারা এটা কিনে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ সো মাচ। নিচের দেওয়া ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, সেখান থেকে আপনারা কিনে নিতে পারেন।
ওকে, সো এটা গেল প্রথম আমাদের অ্যাকশন। আরও একটা অ্যাকশন আমি সবাইকে দিতে পারি, সেটা হচ্ছে আমার যে স্টুডেন্ট মাস্টার ক্লাস আছে, সেই মাস্টার ক্লাসে আপনারা সবাই ফ্রিতে যোগ দিতে পারেন এবং সেখানে এই 7 IQ সম্পর্কে আমি আরও ডিটেলসে বলবো। তো সেখানেও আপনারা অ্যাড করতে পারেন, সেখানেও আসতে পারেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। ফিনল্যান্ড কেন ওয়ার্ল্ডের হ্যাপিয়েস্ট কান্ট্রি, ফিনল্যান্ড কি করেছে এমন যে কারণে ফিনল্যান্ড আজকে আনন্দের দিক থেকে সবার উপরে আছে। এবং আমি এখানে এই ভিডিওটা কেন আনলাম তার প্রধান কারণ হচ্ছে আই ট্রুলি কেয়ার অ্যাবাউট ইউ। আমি সত্যিকারে আপনাকে কেয়ার করি, আপনার জন্য ভাবি। সত্যি কথা যদি বলেন তাহলে এটাই। এবং আমার একটা মিশন আছে, আমার একটা ভিশন আছে, বাংলাকে শিক্ষায় ভারত সেরা করা। এই হচ্ছে ভিশন। এবং তার জন্য আমি একটা মিশনও নিয়েছি, তার জন্য আমার একটা গোলও সেট করেছি। কারণ ভারতের থেকে বাংলা ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে, অনেক পিছিয়ে গেছে। বাংলা এখন শিক্ষায় 36তম স্থানে আছে। হ্যাপিনেসের দিক থেকে আর দেখে লাভ নেই, বাংলা এখন শিক্ষায় শুধু 36তম স্থানে আছে। তো যদি এই শিক্ষাটাকে অন্তত ঠিক করতে পারি, তাহলে এই হ্যাপি লার্নিংটা দিতে পারি, হোলিস্টিক এডুকেশনটা দিতে পারি, প্রত্যেকটা বাচ্চা জিনিয়াস হয়ে উঠতে পারে। তো আমি চাই আপনারা এই জিনিসগুলোকে যা যা শিখলেন আজকে নিচে কমেন্ট করে অবশ্যই জানান এবং প্রত্যেকটা জিনিসকে আপনাদের জীবনে অ্যাপ্লাই করুন এবং নিজের জীবনকে বেটার করুন। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।